বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো। আমি মোহাম্মদ বজলুল হক, প্রভাষক পদার্থবিজ্ঞান, আহমদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়ের বেশ কিছু অংশ ইতিমধ্যে আলোচনা হয়েছে তরঙ্গ বিষয়, কিন্তু বিষয়টি ব্যাপক। আমি ধারাবাহিক নিয়মে তোমাদের সাথে ইতিমধ্যেই বেশ কিছু বিষয় আলোচনা করেছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম চলৎ তরঙ্গ বা অগ্রগামী তরঙ্গ। আজকে আমরা আলোচনা করব, তোমাদের সাথে আমি স্থির তরঙ্গ নিয়ে আলোচনা করব। স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ নিয়ে আলোচনা। তাহলে স্থির তরঙ্গটা কি তোমাদের সেটা জানা থাকতে হবে। স্ট্যান্ডিং ওয়েভস, ইংরেজিতে স্ট্যান্ডিং ওয়েভ, স্থির তরঙ্গ। যে একটা তরঙ্গ কোনো নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয়, যদি ওই জায়গাতেই সীমাবদ্ধ থাকে, তাইলে সেই তরঙ্গটাকে বলা হবে স্থির তরঙ্গ। এখন এই স্থির তরঙ্গ একই জায়গায় সীমাবদ্ধ থাকবে। তাহলে স্থির তরঙ্গ পাওয়ার জন্য আমাদের যে বিষয়টা দরকার, সেখানে দুইটা চলমান তরঙ্গের বিনিময়ে একটা স্থির তরঙ্গ পাওয়া যাবে। তোমরা চলমান তরঙ্গের সমীকরণ নিয়ে আমি আলোচনা করেছি এর আগেই, যে দুইটা চলমান তরঙ্গ যদি একই তরঙ্গ দৈর্ঘ্য, একই বিস্তার এবং সমান বেগ নিয়ে পরস্পর বিপরীত দিকে অগ্রসর হয়, তাহলে এই তরঙ্গদ্বয়ের উপরিপাতনের ফলে নতুন যে তরঙ্গটা পাওয়া যাবে সেটাই হলো স্থির তরঙ্গ। এখানে লব্ধি তরঙ্গ গত ক্লাসে আলোচনা করেছি, যে দুইটা তরঙ্গের উপরিপাতন বা দুইটা তরঙ্গের বিনিময়ে আরেকটা তরঙ্গ যখন পাওয়া যাবে তখন সেটা লব্ধি তরঙ্গ হয়। তাহলে স্থির তরঙ্গ আমাদের পাওয়ার জন্য আমরা যদি দেখি, এখানে আমরা কোথাও যদি একটা তারকে বেঁধে আরেক প্রান্তে ধরে যদি এরকম দোলানো হয়, তাহলে দেখা যাবে যে এই তারটায় তরঙ্গ সৃষ্টি হবে। ফলে এই তরঙ্গটা যে এক জায়গায় যে এখানে যে এখানে এই তারটা বাঁধা আছে, এখন যদি এটাকে টান দিয়ে যদি দোলানো হয়, যে এরকম, তখন তরঙ্গ পাওয়া যাবে। তার মানে এই তারটাকে যখন আমরা দুলাবো তখন দেখা যাবে তারটা উপরে নিচে কম্পিত হবে, ফলে এখানে তরঙ্গ পাওয়া যাবে। তাহলে আমরা এইখানে দুইটা তরঙ্গ আমাদের দরকার, যে দুইটা তরঙ্গের বিনিময়ে আমরা এখানে পাবো লব্ধি তরঙ্গ, এবং সেটা সাম্য অবস্থান থেকে বিস্তার এবং বেগ একে আমরা ধরে নিয়েছি দুইটার। তাহলে এখন আমরা দুইটা তরঙ্গের বিনিময়ে যেহেতু পাবো,
আমরা ধরে নিলাম যে এখান থেকে একটা তরঙ্গ এরকমভাবে এই দিকে আসলো, তাহলে এখান থেকে ঠিক আরেকটা তরঙ্গ তাহলে এই তরঙ্গটা আন্দোলিত করার জন্য এখানে যে বাধা পেয়ে আবার এটা ফিরে আসলো আরেকটা তরঙ্গ, তাহলে এখানে এরকম একটা তরঙ্গ পাওয়া গেল। এটার দিক হলো এদিকে আর এটার দিকটা হলো তার বিপরীত দিকে। তাহলে আমরা এভাবে দুইটা তরঙ্গের বিনিময়ে আমরা কি একটা নতুন তরঙ্গ পাবো দুইটা চলমান তরঙ্গের বিনিময়ে। এখানে দেখো চিত্রের দিকে যদি তাকানো হয় যে প্রত্যেকটা তরঙ্গেরই কে এখানে যেমন একটা সুস্পন্দন বিন্দু আছে, এখানে একটা সুস্পন্দন বিন্দু, এখানে এরকমভাবে নিস্পন্দন বিন্দু যেমন সাম্য অবস্থানে নিস্পন্দন বিন্দু পাওয়া যাবে। এখানে N1, এখানে N2, এখানে N3, এখানে N4, N5, N6, N7। আমরা সুস্পন্দন বিন্দুগুলিকে ইয়া দিয়ে এবং নিস্পন্দন বিন্দুগুলিকে N দিয়ে আমরা প্রকাশ করেছি, এই N7। সুস্পন্দন বিন্দু এবং নিস্পন্দন বিন্দু কাকে বলে? যে বিস্তারটা সর্বোচ্চ যে কোনো একদিকে যেখানে বিস্তার হবে সেটাকে বলা হবে সুস্পন্দন বিন্দু, আর যেখানে বিস্তার থাকবে না সেটা হলো নিস্পন্দন বিন্দু। তাহলে এই ধরনের দুইটা তরঙ্গের বিনিময়ে এখানে আমরা একটা তরঙ্গ পাবো। চলো এই তরঙ্গটা আর যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ বেগ ভি, বিস্তার এ, সময় টি এবং কোনো একটা নির্দিষ্ট বিন্দু x এ সরণ y1 এবং y2 হলে, তাহলে আমরা চলমান তরঙ্গের এখানে একটা সমীকরণ পাবো যে y1 = a sin 2π/λ bt - x। যে এটা যখন বাম দিকের থেকে ডান দিকে চলে গেল এক অক্ষের, তখন সেখানে পাওয়া গেল y1। অনুরূপভাবে আমরা y2 আরেকটা তরঙ্গ পাবো a sin 2π/λ vt + x। এখানে দুইটা তরঙ্গ আমরা পেয়ে গেলাম। এই দুইটা তরঙ্গের বিনিময়ে এখানে একটা তরঙ্গের সৃষ্টি হলো, সেটাই হলো স্থির তরঙ্গ। তাহলে এই সমীকরণগুলি গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছি। এখন আমরা স্থির তরঙ্গের সমীকরণটা কি দাঁড়াবে সে নিয়ে আলোচনা করছি। এখানে দেখো এই দুটার বিনিময়ে যখন একটা তরঙ্গ হবে y = y1 + y2, তাহলে আমরা লিখতে পারি a sin 2π/λ bt - x প্লাস a sin 2π/λ vt + x। দুইটা পরস্পর বিপরীত দিকে আসছে, এই জন্য একটা বিটি
মাইনাস এক্স আর একটা হলো বিটি প্লাস এক্স এরকম। তাহলে এখানে এটাকে যদি আমরা যোগ করি, এটাকে কমন নিয়ে নিলে লেখা যায় সাইন 2π/λ বিটি মাইনাস এক্স প্লাস সাইন 2π/λ বিটি প্লাস এক্স, এতটুকু। এখন দেখো এখানে আমরা লিখতে পারি 2 সাইন 2π/λ ইন্টু বিটি মাইনাস এক্স প্লাস বিটি প্লাস এক্স ডিভাইডেড বাই 2। তা আমরা পড়েছি সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে কস 2π/λ বিটি মাইনাস এক্স মাইনাস বিটি মাইনাস এক্স। তাহলে এরকম একটা রিলেশন পাওয়া গেল। এই ক্ষেত্রে দেখো এটা হলো যে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এরকম সূত্রের সাহায্যে আমরা এটা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, তাহলে এর থেকে আমরা যে সিদ্ধান্তে পর্যায়ক্রমে আমরা যাব, এখানে দেখো তাহলে কি পাওয়া যায় যে y ইকুয়াল টু 2a সাইন 2π/λ। এখানে দেখো এক্স ক্যান্সেল করলে চল 2bt/2, দ্যাট ইজ এখানে পাওয়া যাচ্ছে বিটি, আর কস 2π/λ এখানে পাওয়া যাচ্ছে বিটি বিটি ক্যান্সেল হয়ে গেল মাইনাস 2x/2 মানে মাইনাস এক্স, এরকম পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি যে 2a সাইন 2π/λ ভিটি কস 2π/λ এক্স, কারণ কস মাইনাস থিটা ইকুয়াল টু লেখা যায় কস থিটা। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য মাইনাসটাকে আমরা এভাবে লিখতে পারি, কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা বলতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা এরকম একটি রিলেশন পেলাম y ইকুয়াল টু বা y ইকুয়াল টু 2a cos 2π/λ x sin 2π/λ ভিটি। তাহলে এখানে দেখো আমরা এর থেকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু a sin 2π/λ ভিটি। এখানে এই a ইকুয়াল টু 2a cos 2π/λ x, এটাকে আমরা a ধরে নিয়েছি। তাহলে লেখা যায় y ইকুয়াল টু a sin 2π/λ ভিটি। এই ক্ষেত্রে আমরা কি পেলাম সর্বশেষ? তাহলে সর্বশেষ আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, যেটা হলো যে y ইকুয়াল টু a sin 2π/λ ভিটি। দেখো এটা চলমান তরঙ্গের সমীকরণের মধ্যে কি ছিল? বৈশিষ্ট্যটা ছিল y ইকুয়াল টু a sin 2π/λ ভিটি মাইনাস এক্স। এখানে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে চলার কারণে এক্স একটা বিন্দু হলে সেই বিন্দুতে তার সরণটা y দিয়ে আমরা এভাবে চলমান তরঙ্গের সমীকরণ পেয়েছি। কিন্তু এই সমীকরণের সাথে এখানে বিটি মাইনাস এক্স ছিল, আর এখানে কিন্তু বিটি মাইনাস এক্স নেই।
যে এটার কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং এই দশা এই যে সর্বদা একই রকম থাকছে। এই যে এখানে হলো কোনটা দিয়ে দশার পরিবর্তনকে নির্দেশ করছে, আর এখানে দশার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তাহলে এখানে এ সাইন 2π/λ বিটি। সুতরাং এটা চলমান তরঙ্গের সমীকরণ নয়, এটা তরঙ্গের সমীকরণ। তবে এই সমীকরণটাকে বলা হবে স্থির তরঙ্গের সমীকরণ। এ হলো বিস্তার, এখানে ক্যাপিটাল এটা হলো বিস্তার, এখানে স্মল এটা নেই, ক্যাপিটাল এ হলো বিস্তার। যখন দুইটা তরঙ্গের বিনিময়ে একটা আমরা নতুন আর একটা তরঙ্গ পাবো, সেই তরঙ্গের বিস্তারকে এ ধরা হয়েছে। সুতরাং এ y = a sin 2π/λ ভিটি, এটাকে বলা হবে স্থির তরঙ্গের সমীকরণ। এটা হলো স্থির তরঙ্গের সমীকরণ। তাহলে এই সমীকরণটা কিভাবে আসলো এবং এটা মনে রাখতে হবে। তাহলে স্থির তরঙ্গের সমীকরণ আমরা পেয়ে গেলাম y = a sin 2π/λ ভিটি। এখন এই সমীকরণটা মনে রেখে আমাদের বাকি আরও কিছু কাজ করতে হবে, যেটা এখানে আমরা বিস্তার পেয়েছি। বিস্তারকে বলছি a = 2 a cos 2π/λ(x). এখানে বিস্তার সর্বাধিক হতে পারে, সর্বনিম্ন হতে পারে। তাহলে সর্বাধিক যখন বিস্তার হবে a = তখন হবে +or - 2 কারণ cos-এর মান cos θ = কি আমরা 0 পেয়ে আবার cos θ = 1 পেয়ে যাই। দুই জায়গায় পাই, +or - 1 পাওয়া যায় আর হলো 0 পাওয়া যায়। তাহলে তার উপর নির্ভর করে এখানে সর্বোচ্চ মানটা যদি আমরা এই cos-এর পরিবর্তে +or - 1 পাই, তাহলে আমরা এখানে লিখতে পারি +or - 2a। তাহলে এখান থেকে আমরা এই যে সুস্পন্দন বিন্দুগুলি হবে, এই সুস্পন্দন বিন্দুর একটা শর্ত আমরা পাব, যে সুস্পন্দন বিন্দু আমরা কোথায় পাব। তাহলে সুস্পন্দন বিন্দু যদি আমাদের পেতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এই 2a cos 2π/λ(x) = +or - 2a হতে হবে। তাহলে +or - 2a যদি হতে হয়, আমাদের এখানে কি cos 2π/λ(x) = +or - 1 হতে হবে। তাহলে এই মানটুকুর উপর, এই থিটার উপর নির্ভর করছে +or - 1 আমরা কিভাবে পাব। তাহলে দেখা যায় যে 2π/λ(x) = যদি cos 0 মান হলো 1 0, তারপরে পাই 2π 3π, এইভাবে যে n পাই যদি আমরা লিখি, এখানে n = 0 1 2 3 আপ টু n পর্যন্ত এই মানগুলি হতে পারে। যদি 2π/λ(x) = 0π 2π 3π আপ টু n π পর্যন্ত যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার ভ্যালুটা পাবো এই +or - 1 আমরা পেয়ে যাব। এই সুস্পন্দন বিন্দুর ক্ষেত্রে সুস্পন্দন বিন্দু যখন হবে, তখন আমরা এই শর্তটা পাবো। তাহলে এর থেকে আমরা আরো একটু সিদ্ধান্তে উপনীত হতে চাই। x = 0 × λ/2π। দেখো π × λ / 2π, 2π × λ / 2π, 3π × λ / 2π আপ টু
n পাই বাই ল্যামডা n পাই বাই 2 পাই ইন্টু ল্যামডা, এরকম একটা রিলেশন আমরা এখানে পেয়ে যাই। তাহলে এর থেকে আরও কিছু সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। বাই এক্স ইকুয়াল টু 0, এখানে পাই চলে গেলে ল্যামডা বাই 2, এখানে 2 ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2 আপ টু n ল্যামডা বাই 2। এখন আমরা যদি এটাকে আরেকটু সমীকরণের দিকে নিয়ে যেতে চাই, যে 0 ইন্টু 2 বাই 2, তাহলে 2 ল্যামডা বাই 4, 4 ল্যামডা বাই 4, 6 ল্যামডা বাই 4 আপ টু টুয়াইস n ল্যামডা বাই 4। এখানে কি করা হলো, যে লবহরকে আমরা 2 দিয়ে যখন গুণ করে দিলাম, এরকম একটা রিলেশন আমরা পেয়ে গেলাম। এর থেকে আমরা কি পাই, x ইকুয়াল টু 0, 2 ল্যামডা বাই 4, 4 ল্যামডা বাই 4, 6 ল্যামডা বাই 4 আপ টু টুয়াইস n ল্যামডা বাই 4। দেখা যাচ্ছে যে সব জায়গায় এই ল্যামডা বাই 4-এর গুণিতকটা কী ধরনের, যে এখানে জোড় গুণিতক পাওয়া গেল, যে প্রতি ক্ষেত্রেই আমরা পেয়েছি এক্সের মানটা, যে সমস্ত বিন্দুতে এই এক্সের মান জোড় গুণিতক, ল্যামডা বাই 4-এর জোড় গুণিতক, এক্সের মানটা যদি ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক হয়, তবে সুস্পন্দন বিন্দু পাওয়া যাবে। সুস্পন্দন বিন্দু পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হলাম কি, স্থির তরঙ্গের বেলা সুস্পন্দন বিন্দু কোথায় পাবো, এক্সের মান যে সমস্ত জায়গায় ল্যামডা বাই 4-এর জোড় গুণিতক হবে, সেই সমস্ত জায়গায় আমরা পাবো সুস্পন্দন বিন্দু। এখন আমরা আবার আসি একটু নিস্পন্দন বিন্দুর ক্ষেত্রে কি হয়। তাহলে নিস্পন্দন বিন্দুর ক্ষেত্রে এ ইকুয়াল টু 0 হতে হবে। এ মানে cos 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু টুয়াইস এ ইকুয়াল টু 0 হতে হবে, এই এত। তাহলে cos 2 পাই বাই ল্যামডা এক্স ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ এই cos 0-র মান আমরা কোথায় জানি, যে cos 0 আমরা জানি যে cos 90 ইকুয়াল টু 0 পাওয়া যায়, অর্থাৎ cos পাই বাই 2-এর মান 0। তাহলে এই রিলেশনের দিকে যদি আমরা যাই, তাহলে এখানে দেখতে পাই যে নিস্পন্দন বিন্দু, আমরা সুস্পন্দন বিন্দু পেয়ে গেলাম। এখন নিস্পন্দন বিন্দুর ক্ষেত্রে যে কি হবে, যে 2 পাই বাই ল্যামডা এক্স ইকুয়াল টু হতে হবে যে 90 ডিগ্রি, পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2 আপ টু এরকম যে টুয়াইস n প্লাস 1 পাই বাই 2, যেখানে n ইকুয়াল টু 0, 1, 2,
3 আপ টু n। কেমন? তাহলে এখান থেকে আমরা এক্সের একটা ভ্যালু পাবো, এক্স ইকুয়াল টু পাই ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 2, এরকম 3 পাই ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 2, এরকম 3 আমরা লিখতে পারি যে 5 পাই ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 2। এভাবে যে আমরা লিখতে পারি 2n প্লাস 1 পাই ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 2। এখান থেকে দেখো কি দাঁড়ায়, যে পাই ক্যান্সেল হয়ে গেলে এখানে আমরা লিখতে পারি ল্যামডা বাই 4, এখানে লেখা যায় 3 ল্যামডা বাই 4, এখানে 5 ল্যামডা বাই 4। এভাবে যদি আমরা যাই 2n প্লাস 1 ল্যামডা বাই 4, তাহলে আমরা এখানে দেখতে পাই কি এক্স ইকুয়াল টু ল্যামডা বাই 4, এখানে কিছু নাই মানে কি এক আছে। তাহলে এই 1 3 5 এগুলি কি সংখ্যা? এগুলি বিজোড় সংখ্যা। তাহলে এই ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক যেখানে আছে, ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক যেই জায়গায় পাওয়া যাবে এক্সের মান, সেখানে আমরা পাবো নিস্পন্দন বিন্দু। তাহলে নিস্পন্দন বিন্দু পাওয়ার জন্য যে শর্তটা পাওয়া গেল সেটা হলো যে এক্সের মান এক্স ইকুয়াল টু ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক। তাহলে এর থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম যে যে সমস্ত জায়গায় এক্সের মান ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক হবে সেখানে পাওয়া যাবে নিস্পন্দন বিন্দু। যে এক্সের মান ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক স্থানে পাওয়া যাবে নিস্পন্দন বিন্দু। নিস্পন্দন বিন্দু। তাহলে এখানে দেখো আমরা দুইটা সিদ্ধান্তে আসলাম, সুস্পন্দন বিন্দু কোথায় পাওয়া যাবে এবং নিস্পন্দন বিন্দু কোথায় পাওয়া যাবে, এবং স্থির তরঙ্গের সমীকরণ কি সেটা আমরা কিভাবে পেতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চিত্র দেখে আমি এখানে দুইটা তরঙ্গ নিয়ে যে স্থির তরঙ্গ কিভাবে পাওয়া যায় এবং স্থির তরঙ্গের সমীকরণটা কি হবে, যে স্থির তরঙ্গের সমীকরণ আমরা পেলাম y ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা বিটি, আর এখানে এই ক্যাপিটাল এ এটা হলো বিস্তার, বিস্তারের মান হলো 2 cos 2 পাই বাই ল্যামডা এক্স। তাহলে এইভাবে আমরা স্থির তরঙ্গের সমীকরণ পেয়ে গেলাম। তারপরে এখানে যেহেতু চিত্রে দেখা যাচ্ছে যে সুস্পন্দন বিন্দু এবং নিস্পন্দন বিন্দু আছে, তাহলে সুস্পন্দন বিন্দু এবং নিস্পন্দন বিন্দু কখন হবে সেই শর্তটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। যে যেহেতু বিস্তার এ ইকুয়াল টু cos 2 পাই বাই ল্যামডা এক্স, এখানে কসের ভ্যালু সর্বোচ্চ যখন হয় তখন প্লাস অর মাইনাস 1, সুতরাং বিস্তার প্লাস অর মাইনাস 1 হতে পারে, বিস্তার সর্বাধিক। যে এই এক্স এখানে এই দেখো প্রত্যেকটা তরঙ্গেরই একটা উপরের দিক আবার নিচে, এদিকে ওয়াই হলো কি ধনাত্মক, নিচের দিকে ওয়াই ঋণাত্মক,
সুতরাং প্লাস ওর মাইনাস ওয়ান এই ভ্যালুটা আসবে বিস্তারের দিকে, বিস্তার আমরা এটা পাবো। আর এই বিস্তার সর্বাধিক যেখানে সেখানে সুস্পন্দন বিন্দু পাওয়া যাবে। তাহলে সুস্পন্দন বিন্দু পাওয়ার জন্য আমরা যে শর্তটা পেয়েছি সেটা পেয়েছি x ইকুয়াল টু যে λ/4, 2 λ/4, 4 λ/4, 6 λ/4 আপ টু টুয়াইস এন λ/4। দেখা যায় যে λ/4 এর বিজোড় গুণিতক স্থানগুলিতে সুস্পন্দন বিন্দু পাওয়া যাবে। আর নিস্পন্দন বিন্দু কোথায় পাওয়া যাবে? যে যেখানে কসের মানটা 0, বিস্তার আই ইকুয়াল টু 0 হবে, সেই শর্ত দিয়ে আমরা পেয়েছি এক্সের মান যদি বিজোড় গুণিতক হয় λ/4 এর, তাহলে সেখানে নিস্পন্দন বিন্দু পাওয়া যাবে। দেখো এখানে জোড় গণিতিক যে এখানে যদি 1 নম্বর সুস্পন্দন বিন্দু হয় তাহলে এখানে এই 2, এটা দেখো λ/4 এর এখানে একটা অংশ আর এখানে λ/4 এর আরেকটা অংশ, তার মানে একটার পরে আরেকটাতে চলে গেলে জোড় গুণিতক হয়। এরকম এখানে 4/1, এখানে 4/1, এখানে আরেকটা জোড় গুণিতক, এরকম প্রত্যেকটা। আর এই নিস্পন্দন বিন্দুগুলি হচ্ছে কি যে এই এখানে হলে বিজোড় গুণিতক, আবার দেখা যাবে যে এখানে এখানে এভাবে প্রত্যেকটা স্থানই হবে বিজোড় গুণিতক। সুতরাং সুস্পন্দন বিন্দু এবং নিস্পন্দন বিন্দু পাওয়ার জন্য এই শর্তগুলি আমাদের জানা থাকতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়গুলি বুঝতে পেরেছ। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ক্লাসে আবার অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি এবং বাসায় এই বিষয়গুলি আবারও তোমরা চর্চা করবে, তাইলেই তোমাদের উপকার হবে। তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।